নদী গ্রেনেড পর্ব ৭ সেলিনা হোসেন। বুড়ির মাথা পরিষ্কার হয়ে যায়। ওখানে আর কুটুম পাখি আসে না। বুড়ি অনায়াসে পাখির ডাক ঝেড়ে ফেলে। নিতা ঘাটের দিকে এগিয়ে আসছে। অনেক দিন পর শরীরটা একদম জুড়িয়ে গেল। তোর এখানে এলেই মন আমার ঘরের দিকে ছোটে সই। বুড়ি কথা বলে না। নিতা গামছা দিয়ে চুল ঝাড়ে। রাগ করছিস নাকি? খুব খিদে পেয়েছে? মনের মতো কিছু হলে আমার আবার খিদেটিতে উবে যায়। হয়েছে হয়েছে, চল। বুড়ি আগে হাঁটে, পেছনে নিতা। রমিজা ভাত বেড়ে গুছিয়ে রেখেছে। সব কাজ ও খুব পরিপাটির সঙ্গে করে। সলিম কলিম কেউ ফেরেনি, কখন ফিরবে ঠিক নেই। ওদের ভাত শিকায় উঠিয়ে রাখে। খেতে বসে খুশি হয়ে যায় নিতা। বাহ, বউ তো খুব ভালো রাঁধে। আমরা হাটে ঘাটের মানুষ যত্নের খাবার পেলে ধন্য হয়ে যাই। তুই ঘর বাঁধিস না কেন রে সই? ধুত, ওসব সয় না। এক ঢোক জল খায় নিতা। ভর্তা দিয়ে ভাত মাখিয়ে একটু একটু করে খায়। বুড়ির আগে খাওয়া হয়ে যায়। হাত ধুয়ে উঠে পড়ে। নিতার দিকে তাকিয়ে ওর মনে হয় তড়িঘড়ি করে আয়েশটা শেষ করে দিতে চায় না ও। আয়েশ উপভোগ করতে চায়। বুড়ি সব কাজে হুটোপুটি, ঝটপট সেরে ফেলে। হরিণের মতো বুড়ি আগে আগে দৌড়ায়। আর নিতা কচ্ছপ, ধীরে ধীরে ছন্দ তাল সব বজায় রাখে। তাই নিতার জীবনে ছন্দপতন হয় না। ও অনায়াসে তাল ঠিক রাখে। আর বুড়ির তাল কেটে যায়। খাওয়া দাওয়ার পর বুড়ি চিকন সুপুরি কাটতে বসে। বিকেলের দিকে পান চিবুতে চিবুতে চলে যায় নিতা। পিঠে কাপড়ের পুটলি, হাতে দোতারা, কণ্ঠে গান। জননী জন্মভূমি আমার সোনার বাংলাদেশ। নিতা বোধ হয় পথ খুঁজে পেয়েছে। নিতার সেই অস্থিরতা নেই। মনের মানুষের অভাব ওকে বিষণ্ণ করে রাখে না। এখন একলাই পথ চলতে পারে। কারো অপেক্ষায় বসে থেকে পথ চলা থামিয়ে রাখে না। ও নিজের ভেতর একটা আশ্রয় খুঁজে পেয়েছে। ওর আর অন্য কিছুর দরকার নেই। আসলে এমনই হয়, ভেতরের চাওয়া ফুরিয়ে গেলে বাইরের কোনো কিছুর জন্য আর ছুটতে হয় না। এখন নিজের ওপরে চমৎকার ভালোবাসা গজায়। সমাহিত হয়ে যায় মন। বারান্দার এক কোণে মাদুর পেতে রমিজা ছেলে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখের দিকে তাকালে মনে হয় না যে পৃথিবীর জন্য কোনো চিন্তা ওর মনে আছে। এজন্যেই ও শান্তিতে ঘুমাতে পারে। যত জ্বালা বুড়ির, এমন একটা মন না থাকলেই বোধহয় ভালো হতো। কখনো অকারণ যন্ত্রণায় বুক ফেটে কান্না আসে। পরক্ষণে বুড়ি নিজেকে শাসায়। খারাপ কিছু না ভাবাই ভালো। আসলে রমিজার ঘুমের অন্য কারণ আছে। সারাদিন ভীষণ খাটুনি করে বেচারি। সংসারের সব কাজ একলাই সামলায়। খুব অসুবিধা না হলে বুড়িকে ধরতে দেয় না। বুড়ির মায়া হয় ওর জন্যে। দুপুরে ঘুমাতে পারে না বুড়ি। সলিম কলিমের ভাত আগলে বসে থাকতে হয়। এই একটা কাজ রমিজা ওকে দিয়েছে। রাতের বেলায়ও তাই। ওদের ফিরতে যত রাতই হোক বুড়ি ওদের ভাত নিয়ে বসে থাকে। আজও বারান্দার ওপর গালে হাত দিয়ে বসে আছে। বুড়িটা চুপচাপ, নিস্তব্ধ। বুড়ি নিঃসঙ্গ। মাঝে মাঝে বুক মোচড় দিয়ে ওঠে নেতার দোতারার টুংটাং শব্দের মতো। দুপুরে কিংবা বিকেলে মাঝে মাঝে জলিল আসে। খুব দ্রুত বুড়িয়ে গেল। বুড়ির কাছ থেকে পান চেয়ে খায়। এখন আর কেউ নেই ওর। মাও মারা গেছে অনেক দিন আগে। কোনোদিন রাধে, কোনোদিন রাধে না। কখনো রমিজার কাছে এসে বলে, হাঁড়িতে কিছু আছে নাকি রমিজা? রমিজার হাঁড়িতে পান্তা সব সময় থাকে। জলিলকে কখনো ফিরিয়ে দিতে হয়নি। বুড়ি কাছে বসে জলিলের খাওয়া দেখে। জলিল কখনো মুখ তুলে বলে, নেংটি পড়া মানুষগুলোর পেটে ভাত না থাকলে কি হবে? কলজায় সাহস আছে বুড়ি। সেই দিনকার ঢাকা শহর তো তুমি দেখোনি। অফিস, আদালত, কল কারখানা, স্কুল কলেজ সব বন্ধ। মিছিল আর মিছিল এখনও আমার চোখের সামনে ভাসে। তারপর রাতের অন্ধকারে না না, মাথাটা কেমন করে, গুলি, আগুন। এসব কথা থাক, তুমি খাও জলিল ভাই। আমাদের হাতে কিচ্ছু ছিল না বুড়ি। ছিল না, এখন জোগাড় করো। সেটাই তো, প্রতিশোধ না নিয়ে ছাড়ব না।
জলিলের খাওয়া শেষ হয়। বুড়ি পান এগিয়ে দেয়, পান নিয়ে চলে যায় ও। বুড়ি জাতিতে চিকন সুপুরি কাটে। কুটুস কুটুস শব্দে বুড়ির মনে হয় সোনার কাঠি রূপোর কাঠি। জলিলের কথাগুলো রূপকথার মতো। বন্যা, খরা, আকাল ছাড়া আর কোনো দানব তো বুড়ির চোখে পড়েনি। অথচ জলিলের কথায় সেই দানবের একটা ছবি ফুটে ওঠে। ওর সুপুরি কাঠা থেমে যায়। জ্যৈষ্ঠের মাঝামাঝি। বুড়ির সিঁদুরিয়া গাছের আমে পাক ধরেছে। ওর মনে খুশি, নাতিটাও বেশ ডাগর হচ্ছে। কি যে আনন্দ ওকে নিয়ে। এখন ওকে বুকে করে এখানে ওখানে যায়। পরিবর্তনটা সহজেই টের পায়। কি যেন হয়েছে ওদের। এবার অন্য রকম। বুকের ছাতি ফুলিয়ে জয় বাংলা বলে চিৎকার করে না। সলিম কলিমের মুখ শুকনো, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কথা বললে রেগে যায়। আবার মনে ভাবনা এসে জড়ো হয় বুড়ির। হলদিগার লোকের চোখে মুখে কেন সন্ত্রাস। কাচারি ঘরের পাশে দাঁড়িয়ে একদিন সলিম আর জলিলের কথা শোনে। গায়ে ঢোকার মুখের পুলটা যদি ভেঙে দিই জলিল চাচা, তাহলে ওরা আর ঢুকতে পারবে না। না রে, ঠিক হবে না। ছোট একটু নদী, ওরা নৌকা জোগাড় করে পার হবে। কিছুতে ওদের আটকে রাখা যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। ভেঙে দিলে বরং গায়ের লোকের অসুবিধা হবে। দুজনে চুপ করে থাকে। বুড়ি সরে যায়, খালের ধারে দাঁড়িয়ে দেখে। স্টেশনে যাবার রাস্তার পাশেও দাঁড়ায়। লোকগুলো ফিসফিসিয়ে কি যেন বলা বলি করে। সবার চোখে আতঙ্ক। বুড়ি বুঝতে পারে না ব্যাপারটা। কি হলো আবার? ওরা কি এত ভাবে? ঘুরে ফিরে রমিজার কাছে এসে বসে। জানিস রমিজা, ওদের যেন আবার কি হয়েছে? রমিজা ডালের পাতিল নামিয়ে রেখে অবাক হয়ে তাকায়। কাদের? ওই যে হলদিগার লোকগুলোর। ধুত, আম্মার যে কি বাতিক। কেবল সারাদিন রোদে ঘোরাঘুরি করলে মাথা গরম হবে না? ও খলুয়ে রাখা মাছগুলো টেনে নিয়ে মাছ কাটায় মনোযোগ দেয়। বুড়ি আর কথা খুঁজে পায় না। রমিজা অবলীলায় কচকচ করে মাছ কাটে। রক্তের ধারা গড়ায় বাটির গায়ে, রমিজার হাতে, মাটির ওপরে। তাজা ফটফটে মাছগুলো সলিম পুকুর থেকে ধরে নিয়ে গেছে। এক খ্যাপে অনেক উঠেছে। জালে বেঁধে মাছ ওঠানো দেখছে বুড়ি। আজ ভেতরের পুকুর থেকে মাছ ধরেছে ও। সলিম কখনো এক ক্ষেপের বেশি 2 ক্ষেপ দেয় না। নিজের হাতে মাছ মারাটা সলিমের বিশেষ শখ। পারতপক্ষে অন্য কাউকে দিয়ে মাছ ধরায় না ও, বিশেষ করে বাড়ির পুকুরের মাছ। জাল ছেড়ে দিবার সঙ্গে সঙ্গে মাছগুলো বুড়ি টুকরিতে উঠিয়েছে, এনে ডালা দিয়ে ঢেকে রেখেছে। কাটতে বসেনি। রমিজা অন্য কাউকে কাটতে দেয় না। এ নিয়ে বুড়ি মাঝে মাঝে ঠাট্টা করে। আর এক জন্মে তুই ঠিক মেছুনি ছিলি রমিজা, নইলে মাছের সঙ্গে তোর এত ভাব কেন? রমিজা হাসে, সেই চিরাচরিত খুক খুক হাসি। ওর মাছ কাটা শেষ হলে ঝংকার দিয়ে ওঠে। আপনি যে সারাদিন কি এত ভাবেন আম্মা? বুড়ি ওর কথায় উত্তর না দিয়ে বলে, কুটুম পাখি ডাকে রমিজা। ডাকুক, কে আর আসবে? আমার বাপ তো গত মাসেই চলে গেল, এই মাসে আর আসবে না। রমিজা মাছ ধুতে পুকুর ঘাটে চলে যায়। কখনো বুড়ির এ ধরনের উদ্ভট ভাবনা চিন্তায় ও রেগে যায়। শাশুড়ি বলেই কিছু বলতে পারে না। রমিজার পিছু পিছু বুড়িও পুকুর ঘাটে এসে বসে। জায়গাটা ভীষণ ছায়াচ্ছন্ন। জলের বুকে শ্যাওলা ভাসে, বেদ বনে ডাহুক ডাকে। বিরাট একটা বড়ই গাছ পুকুরের ওপর ঝুঁকে পড়ে আছে। পচা পাতার গন্ধ আসছে কাদা মাটির। রমিজা ঘাটের জল ঘোলা করে মাছ ধুয়ে চলে যায়। মাছের আষ্টে গন্ধ বুড়ির কেমন বিদঘুটে লাগে। নারকেলের চিকন পাতার ফাঁক দিয়ে এক টুকরো রোদ এসে পড়েছে পানের উপর। সব কিছু একাকার হয়ে মুছে গিয়ে বাটির গায়ে রক্তের ক্ষীণ ধারা বুড়ির চোখের সামনে ভেসে ওঠে। তাজা ফটফটে মাছগুলোর লাফানি বন্ধ হয়ে যায় এক পোচে। বুড়ির মনে হয় কুটুম আসবে। অর্থাৎ এই যে এ কুটুম সে কুটুম নয়। বন্যা, মহামারী, খরা যেমন ও ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে টের পায়, এ কুটুমের আগমন তেমনই। মাঠ ঘাট প্রান্তর তোলপাড় করে দিয়ে ওর আঙিনায় কুটুম আসছে। রাতে ঘুম আসে না বুড়ির। সন্ধ্যা রাত থেকে সলিম কলিম জল্পনা করছে। ভোর রাতে সলিম সীমান্ত পার হয়ে যাওয়ার জন্য চলে যাবে। কলিম থাকবে ওদের দেখাশোনার জন্য।
রমিজা কান্নাকাটি করে এখন শান্ত হয়ে শুয়ে আছে। বুড়ি ওদের কথা কিছুই বুঝতে পারে না। বিকেলে জলিল বলছিল গ্রামে থাকা নাকি নিরাপদ নয়। তাড়াহুড়োয় বেশি কথা বলতে পারেনি। সলিমের সঙ্গেও জলিল যাচ্ছে। জলিলের সঙ্গে দুদণ্ড কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি। ওরা ভীষণ ব্যস্ত, কথা বলারও সময় নেই। গায়ের যে কি হলো আবার, বুড়ির জীবনে এমন ঘটনা ঘটেনি। গ্রাম থেকে কাউকে পালিয়ে যেতে হয়নি। যত কিছুই ঘটুক সকলে গ্রামে থেকেছে, সুখে দুঃখে বিপদে আপদে বুকে বুক মিলিয়ে। কিন্তু এখন কি হলো? কারা ওদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে? হলদি গা কি দখল করে নিল কেউ? এর আগে হলদি গা কোনোদিন এমন করে নিজেকে জানান দেয়নি। বুড়ির ছেলেবেলায় মাঝে মাঝে শহর থেকে লোক আসতো বসন্তের টিকা দিবার জন্যে। তখন বুড়ি দেখত বাড়ির মেয়েরা ভয়ে যে যেদিকে পারত লুকিয়ে যেত। কিন্তু তখন তো গোটা গায়ের লোকের চোখে মুখে এমন ভয় ভীতি দেখেনি। বরং লুকোনোর জন্য বাবার কাছে গালি শুনত ওর মা চাচি বোনেরা। এখন কি হলো? বুড়ির কিছুই ভালো লাগে না। বিছানা থেকে উঠে দাওয়ায় এসে বসে। ওপাশ থেকে সলিম ডাক দেয়, কি হয়েছে মা? কিছু না রে। বাইরে গিয়ে বসলে কেন? বুকটা কেমন ধড়ফড় করে। সলিম উঠে এসে ওর পাশে বসে। কলিম আসে, রমি যাও। বুড়ি টের পায় আসলে ওরা কেউ ঘুমোয়নি, সবাই চুপচাপ শুয়েছিল কেবল। অন্ধকারের দিকে তাকিয়ে ওরা আকাশ পাতাল ভাবছে। হঠাৎ বুড়ি শব্দ করে কেঁদে ওঠে। নিজের আবেগ ধরে রাখতে পারে না। এ কদিনে গুমোট পরিবেশে ভেতরে ভেতরে একটা রুদ্ধ অভিমান জমে উঠেছিল। আজকের কান্না তার বহিঃপ্রকাশ। মা চুপ করো, কেউ শুনতে পাবে। তুই যাবি কেন বাবা? খবর পেয়েছি গ্রামে মিলিটারি আসবে। মিলিটারি? বুড়ির চোখ বিস্ফারিত হয়। বুঝতেই পারছো, আমাকে পেলে ওরা জ্যান্ত রাখবে না। বসে বসে মরার চাইতে ওদের সঙ্গে একবার লড়াই করে দেখি। শোনো মা, আমি যে যাচ্ছি এ কথা কাউকে বলবে না। জানাজানি হলে তোমাদের ওপর বিপদ আসবে। কেউ জিজ্ঞাসা করলে সোজা বলে দেবে জানি না। বুড়ি মাথা নাড়ে। কলিম চুপ করে বসে আছে। ও এমনিতেই কম কথা বলে। অন্ধকারে ওদের শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। সলিম একটা বিড়ি ধরায়। রমিজার ছেলে কেঁদে ওঠে। ও চলে যায়। অনিশ্চিত ভবিষ্যৎ ওদের তিনজনের সামনে হাঙরের মুখের মতো হাঁ করে আছে। কারোর মনে কোনো স্পষ্ট ধারণা নেই। সামগ্রিক অবস্থাকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে কেউ ধরে রাখতে পারছে না। সলিম লড়তে যাচ্ছে, ফলাফল জানা নেই। ও ফিরে আসতে পারবে কি না জানে না। যারা এখানে থাকবে তারাও একটা অনিশ্চিত অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর বাইরে ওরা আর কেউ কিচ্ছু জানে না। ওরা খুব সাধারণ। ওদের কোনো গভীর রাজনৈতিক প্রজ্ঞা নেই, চেতনা নেই। ওরা কেবল বোঝে দেশের সীমানা এবং মাটি। এটুকু সম্বল করেই ওরা এগোয়, বিপদে বুক পেতে দেয়, প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে। প্রাণের এই গভীর টানটুকু আছে বলেই ওরা অনমনীয় এবং দুর্বার হয়ে ওঠে। সলিম শেষ টান দিয়ে বিড়িটা উঠোনে ছুঁড়ে ফেলে। ওরা তিনজন অনেকক্ষণ ধরেই চুপচাপ, কারোর মুখেই কথা নেই। কলিম হাই তোলে। সলিম উঠে দাঁড়ায়। যাও মা, ঘুমোও, আবার ভোর রাতে উঠতে হবে। বুড়ি আঁচলে মুখ মোছে। সলিম বুড়ির কাছে এসে বসে। ও মা, মাগো, তুমি এমন করলে কে আর আমাকে শক্তি যোগাবে বলো? তুমি মন খারাপ করলে কে আর আমাকে সাহস দেবে? ভোর ভোর রওনা করতে না পারলে দিনের বেলা আবার সব জানাজানি হয়ে যাবে। যাও মা, ঘুমোও। সলিম বুড়িকে হাত ধরে টেনে উঠায়। ওর কথায় বুড়ির কোনো সান্ত্বনা পায় না, উঠতেও ইচ্ছে করে না। তোরা যা বাবা, আমি একটু পরে আসি। সলিম কলিম চলে যায়। আশেপাশের ঝোপঝাপে খসখস শব্দ হয়। বুড়ির বুক ভয়শূন্য হতে থাকে। শুধু সলিমের পালিয়ে যাওয়া ওকে কেমন অভিভূত করে রাখে। ও কিছুতেই মেনে নিতে পারছে না। ঝিঝির শব্দে বুড়ির কানে তালা লাগে। বাঁশবনের মাথার উপর দিয়ে অনেক দূরের আকাশটা ধূসর, ম্রিয়মান, ফেলে আসা দিনের মতো মনে হয় বুড়ির কাছে। এক সময় ও বিছানায় ফিরে। রইস হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ও কিছুই জানে না। রইসের পাশে গুটি সুটি শুয়ে পড়ে বুড়ি।
ঘুম আসে না। পাশের ঘরে রমিজা কাঁদছে। বিয়ের পর থেকে দুজনে কোনো দিন একলা হয়নি। সলিম ওকে সঙ্গে করে বাপের বাড়ি নিয়ে গেছে, আবার নিজেই সঙ্গে করে নিয়ে এসেছে। রমিজা এখন একলা হয়ে যাচ্ছে। সলিম খুব নরম স্বরে কথা বলছে। বুড়ির ভাবতে ভালো লাগে যে ছেলেটা একদম পাল্টে গেছে। ছেলে হবার পর থেকে আর সলিম ওর গায়ে হাত তোলেনি। রমিজার জন্য সলিমের এখন অনেক ভালোবাসা। সলিম এখন রমিজাকে বুকে নিয়ে আদর করছে, তাড়াতাড়ি ফিরে আসবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। রমিজার কান্নার রেশ কমে আসছে। রইস ঘুমের ঘোরে বিড়বিড় করে। বুড়ি বিছানার ওপর উঠে বসে থাকে, কিছুতেই ঘুম আসে না। ভোর রাতে সলিম ওঠে, একশানকি পান্তা খেয়ে নেয়, ছেলেকে আদর করে, বুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে। চুপি চুপি জলিল আসে, একটু শব্দ না করে। বুড়ির কাছে বিদায় নেয়, ওর ভিটের দিকে খেয়াল রাখতে বলে। সকাল সন্ধ্যায় ঘরদোর আঙিনা যেন ঝাড় দেয়া হয় সে কথা বলে। মাচায় অনেক ঝিঙে ধরেছে, তুলে এনে রাখতে বলে। শেষে জলিল চোখের জল আর রাখতে পারে না, বুড়ির চোখও ছলছলিয়ে ওঠে। সলিম ধমক দেয়, আহ চাচা, কি হচ্ছে? চোখে জল থাকলে যুদ্ধ হয় না চাচা, তাড়াতাড়ি যাই চলেন। জলিল আর একটা কথাও বলে না, সলিমের সঙ্গে রওনা হয়। একবারও পেছন ফিরে চায় না, কেশে নিয়ে রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করে না। বুড়ি বাসবন পর্যন্ত আসে। মনে হয় এ ঘটনা ওর জীবনে একদম নতুন। কাউকে এমন করে কোনো দিন চলে যেতে দেখেনিও। চুপি চুপি কাঁদে, জোরে কাঁদতে পারে না। নির্ঘুম চোখের পাতা জলের স্পর্শে কাতর। সে জল ধরে রাখতে চায় বুড়ি, মুছে ফেলতে ইচ্ছে হয় না। সলিম চলে যাবার দুদিন পরে স্টেশনে যাবার বড় রাস্তা দিয়ে মিলিটারি আসে হলদিগায়ে। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে মাটি পুড়ে যায়, বাতাস দম ধরা, গাছের পাতা নড়ে না। বুড়ি সিঁদুরিয়া আম পেকে লাল। ওরা ফাঁকা আওয়াজ করতে করতে ঢোকে, নদীর ধারে ক্যাম্প করে। বুড়ি স্টেশনে যাবার রাস্তায় দাঁড়িয়ে দেখেছে, কিছুই প্রকাশ করতে পারে না। ওর মনে কুটুম পাখির আনাগোনা। ফিরে এসে ঘরের দাওয়ায় ধপ করে বসে পড়ে। রমিজা শুকনো মুখের দিকে তাকিয়ে বুড়ি বলে, কুটুম এসেছে রমিজা। রমিজা কথা বলতে পারে না, ছেলেকে বুকের সঙ্গে চেপে ধরে। মাছ কোটা বটি উঠোনে কাত হয়ে পড়ে থাকে, চুলোয় আগুন জ্বলে না। দুই মুখো চুলোটা শীতল ছাই বুকে নিয়ে শান্ত। রমিজা ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে বলে, আমাদের কি হবে আম্মা? যা হয় হবে। বুড়ি শক্ত মুখে সজনে গাছের মাথার উপর দিয়ে তাকিয়ে থাকে। আমার ভয় করে। অত ভয় করতে নেই রমিজা, দে ছেলেটাকে আমার কাছে দে। বুড়ি নাতি বুকে নিয়ে সুপুরি বাগানে আসে। ওখান থেকে ক্যাম্পটা পরিষ্কার দেখা যায়। ওরা কি করে দেখতে চায় বুড়ি। এমন অতিথি বুড়ি আর কোনো দিন দেখেনি। রাতে সলিমের মুখের দিকে চেয়ে বুড়ির বুক মুচড়ে ওঠে। তুইও পালিয়ে যা কলিম। কেন মা? সলিম গেছে, তোর থাকা ঠিক না। বড় ভাই যে চলে গেছে এই খবর মনসুর মেম্বার ওদের জানিয়ে দিয়েছে। তোকে কে বলল? মনসুর মেম্বারই। ওদের সঙ্গে মনসুর মেম্বার খুব জমিয়েছে, গায়ের খবরাখবর দিচ্ছে। তুই কোথাও চলে যা বাবা। তোমাদের কি হবে? আমরা ঠিক থাকতে পারবো। তা হয় না মা, তোমাদের রেখে বাড়ি খালি করে আমি যেতে পারি না। বুড়ি আর কথা বলে না। জানো মা, মনসুর মেম্বার বলল খুব লাফালাফি করছিলে বাবারা, এবার মজা টের পাবে, ভিটেই ঘুঘো চড়িয়ে ছাড়বে। আমি অবশ্য একটুও ভয় পাইনি। মনসুর মেম্বারের মুখের ওপর কড়া জবাব দিয়েছি। ইচ্ছে হচ্ছিল পাছায় দুটো লাথি মেরে দিই। ব্যাটা আস্ত শয়তান। কেমন করে যে হাসছিল, ভাবলে এখনও গা জ্বলে ওঠে। বুড়ি আর রমিজা কলিমের কথা শুনে কাঠ হয়ে যায়। সলিমের খাওয়া শেষ হলে বুড়ি আবার ওকে পালানোর কথা বলে। কলিমের চোখ লাল হয়ে ওঠে, রুক্ষভাবে বলে, নিজের ভিটে ছেড়ে কোথাও যাব না। ওদের ভয়ে পালাবো নাকি? কি করবে দেখি না। কলিম উঠোনে নেমে গেলে বুড়ির গলা দিয়ে ভাত নামে না। 2-3 বার খেয়ে 2 ঢোক পানি গিলে উঠে পড়ে। বুকের ভেতরে ভাতের দলা আটকে যায়। তল্লাশি কুকুরের মতো সারা গায়ে সলিমকে খুঁজছে ওরা। মনসুর মেম্বারের পালিয়ে যাওয়ার খবর অতটা বিশ্বাস হয়নি। সলিমকে না পেয়ে কলিমকে ধরেছে। তখন ভোরের আজান দিয়েছে। কলিম বিছানায় কুকড়ি মেরে শুয়ে আছে। বুড়ি কেবল দরজা খুলে বেরিয়েছে।
তখনই ওরা 7 জন সজনে গাছের নিচে এসে দাঁড়ায়। বুড়ি কিছু ভেবে কুলিয়ে ওঠার আগেই ঘরে ঢোকে। রমিজা পুকুর ঘাটে ছিল, ওখান থেকেই সুপুরি বাগানে পালিয়ে যায়। বুড়ি বাঁশের খুঁটি ধরে বারান্দার উপর দাঁড়িয়ে থাকে। কলিমকে ধরে আনে ওরা। ওদের হাতে কলিমকে দেখে দৈত্যের হাতে রাজপুত্রের মতো মনে হয় বুড়ির। কলিমের চোখে তখনও ঘুম ভাঙা আমেজ। কলিমকে নিয়ে ওরা উঠোন পেরিয়ে চলে যায়। বুড়ি কিছু বলতে পারে না, ছুটে জলপাই গাছটার নিচে এসে দাঁড়ায়। কলিম একবারও পেছন ফিরে তাকানোর সুযোগ পায় না। ওরা 7 জন সৈনিক রাস্তা কাঁপিয়ে হেঁটে যাচ্ছে। ওদের কলরবে মাঠের চড়ুই নিশ্চুপ হয়ে যায়। সারা বাড়িতে বুড়ি একলা। পাড়ার অন্যান্য মেয়েদের সঙ্গে ছেলে বুকে নিয়ে পালিয়েছে রমিজা। ওর 22 বছরের যৌবনে ঝড়ের আশঙ্কা। কলিমকে ধরে নিয়ে যাওয়ায় রমিজা হকচকিয়ে গেছে। কোনো কিছুতেই ভেবে উঠতে পারে না। পাটক্ষেত না কচুরি পানা ভর্তি ডোবায় গিয়ে ঢুকেছে ও তা জানে না, জানার ইচ্ছেও নেই। রমিজা আপাতত নিরাপদ থাকুক এটাই কামনা। রমিজার ছেলের কথাও আর তেমন করে ভাবতে পারছে না। ঘরের মধ্যে রইজ বসে আছে। রইজ থাকা না থাকা সমান। যার কোনো বোধই নেই, সে আর কি কাজে লাগবে। নিরাসক্ত মুখে বারান্দায় বসে কাশবনের ওপর তাকিয়ে থাকে বুড়ি। পাতার ফাঁকে ছোট্ট একটু আকাশ দেখা যায়, ঝকঝকে নীল আকাশ। কোথাও কোনো মেঘ নেই। প্রথম রোদ্দুর। রমিজা আজ ভাত ফোটায়নি। রমিজার চুলোয় আগুন নেই। ওর ইচ্ছে করছে আগুন জ্বালাতে। বাঁশপাতা আম পাতা বুকে নিয়ে চুলোয় যদি এমন দাউ দাউ করে জ্বলে ওঠে তবে বেশ হয়। ওরা দেখুক, সবাই পালায় না। কেউ কেউ আগুন জ্বালায়, কিন্তু উঠতে পারে না। বুড়ির বুক তোলপাড় করে। গফুরের মৃত্যুর সময় অনুভূতি যেমন থমকে গিয়েছিল, আজ ঠিক তেমনই লাগছে। কিন্তু বুড়ির মুখে তার কোনো প্রকাশ ছিল না। প্রাণপণে সমস্ত জাগতিক চিন্তাগুলো বাতাসে ওরা তুলোর মতো উড়িয়ে দিতে চাইছে। পায়ের কাছে বসে থাকা বাঘা কুকুরটা লেজ নাড়িয়ে গড় গড় করছে। বুড়ি তাও দেখছে না। সমস্ত বাড়ি এক অসীম শূন্যতায় খা খা করছে। পূব দিকের আমড়া গাছটা ভীষণ চুপ। হাঁস দুটো পালকে মুখ গুজে বসে আছে। অথচ সব কিছু ছাপিয়ে বুড়ির চোখের সামনে ভেসে ওঠে কলিমের চলে যাওয়ার দৃশ্য।